যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে রাজি জেলেনস্কি। কংগ্রেসে ভাষণে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও নিরাপত্তা চুক্তিতেও একমত ইউক্রেনের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জবাবে পাল্টা পদক্ষেপ কানাডা ও চীনের। রোববার সিদ্ধান্ত জানাবে মেক্সিকো। বাণিজ্য যুদ্ধ প্রকট হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান আরব লীগের। পুনর্গঠনে $5,300 কোটি প্রস্তাব উত্থাপন। যুদ্ধবিরতি নিশ্চিতে অংশীদারদের এগিয়ে আসার আহ্বান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর কংগ্রেসে প্রথমবার ভাষণে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে শুল্ক আরোপের পক্ষে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করতে চেষ্টার কথা পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। তুমুল করতালি ও হর্ষধ্বনির মধ্য দিয়ে কংগ্রেসের যৌথ অধিবেশনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের পর কংগ্রেসে এটি ট্রাম্পের প্রথম ভাষণ। শুরুতেই তিনি যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ জানান। বলেন, যুক্তরাষ্ট্র আবার তার আগের অবস্থানে ফিরে এসেছে। গত 4 বছর বাইডেনের সময় যা ছিল না। ট্রাম্প বলেন, মার্কিনীদের এখন আস্থা, বিশ্বাস ও স্বপ্ন পূরণের দিন। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল ক্ষমতা গ্রহণের পর 43 দিনে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপের বর্ণনা। বলেন, বিগত সরকারের সময় অপ্রয়োজনীয়ভাবে মিয়ানমার, মধ্যপ্রাচ্য সহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, ভোটাধিকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন প্রকল্পের নামে শত শত কোটি ডলার ব্যয় করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অবৈধ অভিবাসীদের জন্য ব্যয় হয়েছে বিপুল পরিমাণ অর্থ। এই সহায়তা বন্ধ করার পাশাপাশি যথাসম্ভব অর্থ ফিরিয়ে সরকারি কোষাগারে আনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। আমরা শত শত বিলিয়ন ডলার দিই, কিন্তু কোনো লাভ হয় না। তারা আমাদের টাকা নিয়ে যায়, কিন্তু তা খরচ করে না। প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর সঙ্গে সম্পর্ক জোরদারের কথা জানিয়ে ট্রাম্প শর্ত দিয়ে বলেন, দেশ দুটিকেও মাদক পাচার রোধ সহ সীমান্ত সুরক্ষায় আরো কার্যকর ভূমিকা নিতে হবে। এই পাগলামি বন্ধ করার সময় এসেছে। হত্যাকাণ্ড থামানোর সময় এসেছে। এই অর্থহীন যুদ্ধ শেষ করার সময় এসেছে। যদি আপনি যুদ্ধ শেষ করতে চান, তবে আপনাকে উভয় পক্ষের সাথে কথা বলতে হবে। ট্রাম্পের ভাষণের বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করলে টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান আল গ্রিনকে অধিবেশন কক্ষ থেকে অপসারণের নির্দেশ দেন স্পিকার। তবে সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি, হাউসের সংখ্যালঘু দলনেতা হাকিম জেফরি সহ শীর্ষ ডেমোক্র্যাট আইন প্রণেতারা উপস্থিত ছিলেন। এমন এক সময় ট্রাম্প এই বক্তব্য দিলেন যখন বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন এবং ইউক্রেনে সহায়তা বন্ধ করে দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে তাই ট্রাম্পের বক্তব্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত ইউক্রেন। দেশটিতে মার্কিন সামরিক সহায়তা স্থগিতের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দেয়া ঘোষণার পর এই সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে বিনিময়ে নিরাপত্তার নিশ্চয়তা চায় কিয়েভ। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে হওয়া বাকবিতণ্ডার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যে পথে এগোতে চাচ্ছে সে পথে যেতে ইউক্রেন প্রস্তুত আছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন জেলেনস্কি। মূলত যুক্তরাষ্ট্র ইউক্রেনে সব ধরনের সহায়তা বন্ধ করার ঘোষণা দেওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। জেলেনস্কি আরো বলেন, কেউ সীমাহীন যুদ্ধ চায় না। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত ইউক্রেন। স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত কিয়েভ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করায় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি। এছাড়া ট্রাম্পেরও প্রশংসা করেছেন তিনি। বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখতে ওয়াশিংটন যা
করেছে তা সত্যিই অনেক মূল্যবান। তবে খনিজ সম্পদের চুক্তির বিনিময়ে নিরাপত্তার নিশ্চয়তা চান বলে জানিয়েছেন জেলেনস্কি। বলেন, কিয়েভ এবং ওয়াশিংটন এক যৌথ তহবিল গঠন করবে, যেখানে ইউক্রেন তার ভবিষ্যৎ প্রাকৃতিক আয়ের 50% অবদান রাখবে, আর যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আর্থিক সহায়তা করবে। গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে উন্মুক্ত বৈঠক করেন ট্রাম্প ও জেলেনস্কি। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। জেলেনস্কির ওই সফরে ইউক্রেনের বিরল খনিজ পদার্থ নিয়ে একটি চুক্তি হওয়ার কথা থাকলেও তা আর আগায়নি। মৌসুমী সাথী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্কারোপের ঘোষণা দিয়েছে কানাডা এবং চীন। আগামী রোববার মেক্সিকোর পক্ষ থেকেও পাল্টা শুল্কারোপের ঘোষণা আসবে বলে জানান দেশটির প্রেসিডেন্ট। এ অবস্থায় কানাডা এবং মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তির কথা ভাবছেন ট্রাম্প বলে জানান মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। পাল্টাপাল্টি এই শুল্কারোপের ঝড়ে দেশগুলোর মধ্যে বাণিজ্য যুদ্ধ বড় আকার ধারণ করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্কারোপের ঘোষণা বিশ্ব দরবারে এবার বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। মঙ্গলবার থেকে কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন শুল্ক কার্যকর হয়। সময় নষ্ট না করেই সেদিনই যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্কারোপের ঘোষণা দেয় কানাডা এবং চীন। ট্রাম্পের এই সিদ্ধান্তকে নির্বুদ্ধিতার পরিচয় আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের $20.7 বিলিয়ন পণ্যের ওপর 25% শুল্কারোপের ঘোষণা দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এমনকি প্রয়োজন পড়লে 21 দিনের মধ্যে আরও $86.2 বিলিয়ন পণ্যকে লক্ষ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের শুল্ক ঝড়ের মুখে মাথা নত করবে না চীন, এমনটাই জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। একই দিন চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর 15% শুল্কারোপের ঘোষণা দেয়। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানায় 15টি মার্কিন প্রতিষ্ঠানকে রফতানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে বেইজিং। এতে করে চীনের কোনো কোম্পানি এই প্রতিষ্ঠানগুলোর কাছে তাদের পণ্য রফতানি করতে পারবে না। এছাড়াও মেক্সিকো এ বিষয়ে কানাডা এবং চীনের পদচিহ্ন অনুসরণ করছে। দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম জানান, রোববার মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্কারোপের ঘোষণা দেবে তারা। এই অবস্থায় মেক্সিকো এবং কানাডার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারেন ট্রাম্প বলে জানান মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। এ বিষয়ে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও জানান তিনি। কানাডার এক প্রশাসনিক কর্মকর্তাও এই বিষয়টি নিশ্চিত করেছে। এ অবস্থায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে দেশগুলোর মধ্যে বাণিজ্য যুদ্ধ মাথাচাড়া দিয়ে উঠবে বলে ধারণা বিশ্লেষকদের, যা 4টি দেশের অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ফিলিস্তিনিদের জন্মভূমিকে মধ্যপ্রাচ্যের পর্যটন কেন্দ্র বানানোর মার্কিন পরিকল্পনাকে চ্যালেঞ্জ করতে এবার একজোট হল আরব লীগ। মঙ্গলবার মিশরের কায়রোতে আয়োজিত আরব সম্মেলনে অবরুদ্ধ উপত্যকাটি পুনর্গঠনে অঙ্গীকার করেন জোটের নেতারা। গাজা পুনর্গঠনে $5,300 কোটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সম্মেলনে কোনো ধরনের বিলম্ব ছাড়াই গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতের পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র সহ সব আন্তর্জাতিক অংশীদারদের এগিয়ে আসার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্থানীয় সময় মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোতে আয়োজিত হয় আরব সম্মেলন। এ সময় অবরুদ্ধ গাজা উপত্যকা পুনর্গঠনে একটি প্রস্তাব উত্থাপন করে মিশর। প্রস্তাব অনুযায়ী গাজা পুনর্গঠনে $5,300 কোটি খরচ করা হবে। প্রথম ধাপে ব্যয় হবে $2,000 কোটি। 2 বছর মেয়াদী এই ধাপের 6 মাসের মধ্যে পরিষ্কার করা হবে ধ্বংসস্তূপ ও অস্থায়ী বাড়ি। এ প্রস্তাবে সমর্থন দিয়েছে আরব লীগের সদস্য দেশগুলো। এর আগে গত মাসে যুদ্ধ শেষ হলে গাজার নিয়ন্ত্রণ নিয়ে সেখানে বিলাসবহুল শহর তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ বলেন, পশ্চিম তীরে ভয়াবহ অভিযান বন্ধ করা অত্যন্ত জরুরি। পবিত্র রমজান মাসে ইসরায়েলি বাহিনী সেখানে নৃশংসতা চালাচ্ছে। দ্বিরাষ্ট্র সমাধানই একমাত্র স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা দেয় বলেও উল্লেখ করেন তিনি। জরুরি ওই সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও কোনো ধরনের বিলম্ব ছাড়াই যুদ্ধবিরতি নিশ্চিতের ওপর জোর দেন। অবরুদ্ধ উপত্যকাটি পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবায়নে আর্থিক, রাজনৈতিক সহ সব ধরনের সহযোগিতার জন্য
জন্য আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানান। আমরা গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের বাধা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। জর্ডান ফিলিস্তিনিদের সহায়তা প্রদানের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। মিশরের প্রস্তাব অনুযায়ী গাজার নিয়ন্ত্রণ আর হামাসের হাতে থাকবে না। সেখানে অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার গঠিত হবে। এই সরকার মানবিক সহায়তা প্রদান ও পুনর্গঠনের দায়িত্ব পালন করবে। পরিকল্পনাটিকে স্বাগত জানিয়েছে হামাসও। এদিকে আরব সম্মেলনে গাজা পুনর্গঠনের বিষয়টি উঠে এলেও 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পরিপ্রেক্ষিত তুলে ধরতে ব্যর্থ হয়েছে বলে এক বিবৃতি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং শরণার্থী বিষয়ক সংস্থা একে অপরের ওপর ভর করে চলছে। তারা বারবার দুর্নীতি, সন্ত্রাসবাদের প্রতি সমর্থন এবং সমস্যা সমাধানে ব্যর্থতা প্রদর্শন করেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। মানবতা বিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় আছে ঢাকা। এক অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আর দ্রুতই তাদের বিচার কাজ শুরু হওয়ার বিষয়েও আশাবাদী প্রসিকিউশন। 6 months ago, Sheikh Hasina. এবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বললেন, শেখ হাসিনার উপস্থিতি বা অনুপস্থিতিতে বিচার হবে। মঙ্গলবার যুক্তরাজ্যের স্কাই নিউজে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু হাসিনা নন, তার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে। এজন্য প্রয়োজনীয় সব প্রমাণ সরকারের হাতে আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। তিনি অবশ্যই বিচারের সম্মুখীন হবেন, এতে কোনো সন্দেহ নেই, কারণ সমস্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে। কিন্তু তিনি বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত নেই। তাই প্রশ্ন হলো, আমরা কি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো কিনা। এটি নির্ভর করছে ভারতের ওপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার ওপর। শুধু শেখ হাসিনা নন, তার পরিবার, তার ঘনিষ্ঠ সহযোগী এবং যারা তাকে সমর্থন করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। আয়নাঘর নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, একজন ব্যক্তি এবং তার পুরো প্রশাসন প্রতিদিন এই ধরনের ভয়ঙ্কর কাজ করত। আয়নাঘরগুলো যখন আপনি নিজে চোখে দেখবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন, তখন বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন সেখানে হয়েছে। আয়নাঘরগুলো সেনাবাহিনীর আওতাধীন, তাই এখনো সাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে আমাদের পরিকল্পনা রয়েছে এসব জায়গা জাদুঘরে রূপান্তর করার, যাতে জনগণ সেখানে আসতে পারে এবং ইতিহাস জানতে পারে। This is within police territory or army territory. রোহিঙ্গা সংকট বাংলাদেশের কক্সবাজারের জন্য বড় সমস্যা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল গড়ে তুলতে সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনা করছে অন্তর্বর্তী সরকার। We started discussing with the international organizations. Can we help them to keep them on the other side? রাইসা জান্নাত, সময় সংবাদ। পানামা খালে প্রভাব বিস্তারে নতুন কৌশলের আশ্রয় নিল যুক্তরাষ্ট্র। মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাক রকের নেতৃত্বে পানামার গুরুত্বপূর্ণ বন্দরগুলোর 90% মালিকানা কিনে নিয়েছে বিনিয়োগকারীরা। পানামা খালের ওপর চীনা প্রভাব কমানোর লক্ষ্যেই এমন পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পানামা খালের দুই পাশে থাকা বন্দরগুলোর নিয়ন্ত্রণ এবার চলে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সুইস বিনিয়োগকারীদের হাতে। ব্ল্যাক রকের নেতৃত্বে একদল বিনিয়োগকারী $2280 কোটি কিনে নিয়েছে হংকং ভিত্তিক সিকে হাচিসানের মালিকানাধীন বন্দর ব্যবসার অধিকাংশ শেয়ার। এমন পদক্ষেপকে চীনের আঞ্চলিক প্রভাব কমানোর মার্কিন কৌশলের বড় সাফল্য হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সিকে হাচিসন চীনা সরকারের মালিকানাধীন না হলেও হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে দেশটির আর্থিক নিয়ন্ত্রণের আওতায় পড়ে। 1997 সাল থেকে তারা পানামা খালের গুরুত্বপূর্ণ বন্দর দুটি পরিচালনা করে আসছে। নতুন মালিকানা নিতে হলে পানামা সরকারের অনুমোদন প্রয়োজন হবে। পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগকারী পথ। বছরে প্রায় 14,000 জাহাজ পার হয় এই জলপথ দিয়ে। বিশ্লেষকদের মতে এই বন্দর নিয়ন্ত্রণে থাকা মানেই আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব বিস্তার করা, আর তাই আন্তর্জাতিক বাজারে চীনা প্রভাব কমাতে পানামা খালের ওপর যুক্তরাষ্ট্রের নজর বহুদিনের। প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার এই খালের ওপর পুনরায় নিয়ন্ত্রণ নেয়ার পক্ষে কথা বলেছেন।
এমনকি গত ফেব্রুয়ারিতে পানামা সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনের নিয়ন্ত্রণ কমানোর আহ্বান জানান। যদিও পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মোলিনো যুক্তরাষ্ট্রের এই দাবি বরাবরই নাকচ করে আসছেন। তিনি সাফ জানান, পানামা খাল পানামার অধীনেই ছিল, আছে এবং থাকবে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে রাজি রাশিয়া। ট্রাম্পের প্রস্তাবে শাহ পুতিনের এখনও প্রতিক্রিয়া জানায়নি তেহরান। অস্ট্রেলিয়ার ব্রিসবেনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় আলফ্রেড। স্থানীয় সময় শুক্রবার রাতে 155 কিলোমিটার গতিতে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। প্রাকৃতিক দুর্যোগ থেকে জনগণকে নিরাপত্তা দিতে প্রস্তুতের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়া থেকে এস.এম. আমিনুল রুবেলের রিপোর্ট। প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় আলফ্রেড অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম শহর ব্রিসবেনের দিকে ধেয়ে আসছে। বুধবার সকাল থেকে কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের সমুদ্র তীরবর্তী অঞ্চলের দিকে ধাবিত হয় ঘূর্ণিঝড়টি। অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর বলেছে, শুক্রবার গভীর রাতে কিংবা সকালের দিকে রাজধানী ব্রিসবেন ও পর্যটন শহর গোল্ড কোস্টে ঘন্টায় 155 কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে আলফ্রেড। ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্রিসবেন শহরে ঝড়ো বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের উত্তরে জনবহুল বেশ কয়েকটি উপশহরের কয়েক হাজার বাড়ি ঝুঁকিতে রয়েছে। সমুদ্র উপকূলীয় শহরের অসংখ্য বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তার সরকার প্রাকৃতিক দুর্যোগ থেকে জনগণকে নিরাপত্তা দিতে প্রস্তুত। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সাহসিকতার সাথে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন তিনি। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বাধিক প্রবাসী বাংলাদেশিদের বসবাস। তবে বেশিরভাগ প্রবাসী শহরের কেন্দ্রের কাছাকাছি থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে বলে ধারণা করা হচ্ছে। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নীতিমালা বিষয়ে সমঝোতায় আসতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে রাজি হয়েছে রাশিয়া। চলতি বছরের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট তা সাদরে গ্রহণ করেছেন বলে জানায় ক্রেমলিন। যদিও এ বিষয়ে এখনও কোনো ইতিবাচক সংকেত দেয়নি ইরান। ইরানের পরমাণু কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার নিয়ে নতুন কূটনৈতিক আলোচনার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এরই প্রেক্ষিতে চলতি বছরের 12 ফেব্রুয়ারি ট্রাম্প পুতিন ফোনালাপে ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে রাশিয়ার কাছে প্রস্তাব রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ সৌদি আরবে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন। এ বিষয়ে ইরানকে অবগত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার রুশ গণমাধ্যম ইন্টারফ্যাক্স জানায়, এ বিষয়ে আলাদা একটি বৈঠকে বসবে ওয়াশিংটন, মস্কো। যদিও সংশ্লিষ্টরা জানান, এর মধ্যেই মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ অবস্থায় রাশিয়ার এই নতুন ভূমিকায় ইরানের প্রতিক্রিয়া কেমন হবে তা এখনও অনিশ্চিত। হোয়াইট হাউস কর্মকর্তাদের দাবি, রাশিয়া নিজেই মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে আগ্রহ দেখিয়েছে এবং আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আর ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া মনে করে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার মাধ্যমে সমঝোতায় আসা উচিত। এজন্য সব ধরনের সাহায্য করতে প্রস্তুত মস্কো। ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক আলোচনায় রাশিয়ার সম্পৃক্ততা বিষয়ে প্রশ্ন করা হলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনায় বিভিন্ন দেশ অংশ নিতে চাইবে, এটাই স্বাভাবিক। তবে ইরানের অংশগ্রহণ এবং সম্মতি ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না বলে জানান তিনি। বাইডেন প্রশাসনের পর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও ইরান বিষয়ে দ্বিধা বিভক্ত নীতি অব্যাহত। একদিকে সর্বোচ্চ চাপ নীতি অনুসরণ করছেন ট্রাম্প, অন্যদিকে বলছেন নতুন পরমাণু শান্তি চুক্তির কথা। কিন্তু বিশ্লেষকদের মতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এই আলোচনার সম্ভাবনাকে একরকম উড়িয়ে দিয়েছেন। এ অবস্থায় ওয়াশিংটন তেহরান সম্পর্ক জোরদারে রাশিয়ার মধ্যস্থতা রাজনৈতিক সমীকরণ পাল্টে দেবে বলে ধারণা বিশ্লেষকদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়।